আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, প্রথমেই একজন ভারতীয় হিসেবে আরেকজন ভারতীয়কে কংগ্রাচুলেশন জানাতেই হচ্ছে, কারণ অপারেশন মহাদেবে নাকি নিকেশ হয়ে গিয়েছেন 3 জঙ্গি এবং মনে করা হচ্ছে পেহেলগাঁও হামলাতে এরা যুক্ত ছিল। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সম্ভবত যতটুকু শুনেছি যে পেহেলগাম হামলায় ওই বৈশারণ নরসংহারের যে মাস্টার মাইন্ড তথা যে নেতৃত্ব দিয়েছিল সে কুখ্যাত সন্ত্রাসবাদী হাসিম মুসা বা সুলেমান, তাকে এলিমিনেট করা হয়েছে। তার সঙ্গে আরো 2 জন, দ্বিতীয় জনকেও আইডেন্টিফাই করা হয়েছে যে সে পেহেলগাম হত্যার সঙ্গে নরসংহারের সঙ্গে যুক্ত ছিল। তৃতীয় জনের এখন আমাদের এজেন্সিগুলো খোঁজ খবর চালাচ্ছে। এটা একটা বিরাট সাফল্য। ভারতীয় সেনাবাহিনী, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, জম্মু কাশ্মীর পুলিশ এবং সর্বোপরি ভারত সরকারের, এতে কোনো সন্দেহ নেই একটা বড় অ্যাচিভমেন্ট, অভিনন্দনযোগ্য। একটা বিষয় জানা গিয়েছে যে এই যে নিকেশ হওয়া যে জঙ্গি, তাদের কাছ থেকে নাকি একটা কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে, যেটা নাকি ডিকোড করে সেফ হাউস ও P3 এই শব্দগুলো সামনে এসছে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বোঝান আমাদের। দেখুন, ব্যাপারটা হচ্ছে এক্ষুনি এই বিষয়ে সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে বলার মতো ব্যাপার নেই, কারণ আমাদের কিছু কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হয়। যেহেতু এটা এখনো একটা ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে, যেহেতু এজেন্সি এনআইএ বা আইবি তারা যে ডিকোডিং ব্যাপারটা করছে সেটা না তারা আমাদের কাছে এক্ষুনি প্রকাশ করবে, না আমাদেরও সেটা দায়িত্বশীল নাগরিক হিসাবে বা প্রাক্তন ইন্টেলিজেন্স কর্মী হিসাবে আমাদেরও সেটা সংবাদ মাধ্যমে বলা উচিত হবে না। তবে এটা ঠিক যে ডিভাইস যে পাওয়া গেছে সেখান থেকে প্রচুর তথ্য কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের কাছে পৌঁছেছে, এনআইএ সেগুলোর বিশ্লেষণ করছে এবং আরো অনেক কিছু পাবে। এবং সেখানে বিশেষ করে যেগুলোকে আমরা বলি ওভার দ্য গ্রাউন্ড সাপোর্ট, যেগুলো সেগুলো বা ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, ওজিডব্লিউ, তাদের অনেক হদিশ পাওয়া যাবে যে পাকিস্তানের হয়ে ভারতবর্ষে থেকে কাশ্মীরের কোন কোন অংশের মানুষ বা কারা এই সন্ত্রাসবাদীদের মদদ দিয়েছে, সেটাও প্রকাশ পাবে। তো সেটা এখন যতক্ষণ তদন্ত চলবে এই নিয়ে আমার মনে হয় না বিস্তারিত আলোচনা করাটা ঠিক হবে। দীপাঞ্জন, আরেকটা বিষয় যেটা যে আমাদের ভারতের প্রাক্তন অধিনায়ক, ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তিনি একটা মন্তব্য করেছেন যে মানে পেহেলগাঁও হামলার পরেও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে তিনি বেশ আশাবাদী এবং পেহেলগাঁও এই ঘটনায় মৃত্যু কাম্য নয়, তবে খেলার মতো মানে খেলার মতো চলা উচিত, এমন মন্তব্য করছেন সৌরভ। এই বিষয়টাকে আপনি সমর্থন করতে পারেন? দেখুন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে আমি অত্যন্ত পছন্দ করতাম, কিন্তু সেটা অতীত। আজকে সৌরভ গাঙ্গুলি যা যা করছেন উনি কিন্তু রীতিমতো ধারাবাহিকতা বজায় রেখেছেন। উনি শালবনির ইস্পাত কারখানা, আমি জানি না কতটুকু কি হয়েছে, উনি শিল্পপতি। তা একটা কথাই বলতে হবে যে ওই ধারাবাহিকতা, উনি যার বদান্যতায় ধারাবাহিকতা দেখাচ্ছেন বা যার বদান্যতায় বা দুষ্টু লোকেরা বলে, আমি বলি না, কারণ এক সময় তো ভারত অধিনায়ক ছিলেন, যে কোনো এক মহিয়সী মহিলার শাড়ির আঁচলের তলায় থাকতে ভালোবাসেন। তো সেই ভদ্রলোক তো ওই মহিলা যেরকম ভাবে বলেন, ওই মহিলার দলের এক কি বলে জানি স্থানীয় ভাষায় কি মদ মাতাল, পেচো মাতাল ইত্যাদি বলে, আমি এই সমস্ত কথা বলতে চাই না, এগুলো একটু অশ্লীল। যাকে সে আবার নাকি নকল উকিল, সে আজকে দুপুরেও তো বলেছে যে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত দেশবাসীর কাছে, যে 4 জন সন্ত্রাসবাদী 26 জনকে মেরে তারা হেঁটে হেঁটে পাকিস্তান চলে গেছে। আমার মনে হয় ওই মদের নেশাটা কাটেনি তখনও যখন বক্তব্য রেখেছেন, কারণ তার কিছুক্ষণ পরেই এমনই দুর্ভাগ্য ওনার, এই খবরটা বেরোলো যে সরকারি ভাবে যে হাসিম মুসাকে এবং আর 2 জনকে এলিমিনেট করেছে সেই ভারত সরকার, যে ভারত সরকারকে উনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হাত জোর করে ক্ষমা চাইতে বসেছেন। সৌরভ গাঙ্গুলি একসময় ভারতীয় দলের ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন, এখন উনি ওই মহিলা, এই সমস্ত মদ মাতাল, এই সমস্ত লোকেদের অধীনে খেলছেন, এখন তো আর ক্যাপ্টেন নন। তো এখন উনি যেগুলো বলছেন, সৌরভের এই কথাগুলোকে যতটা সম্ভব অগ্রাহ্য করা যায় ভালো। উনি এখন ইররেলিভেন্ট হয়ে গেছেন বাংলার মানুষের কাছে, ক্রিকেটের ইতিহাসের পাতায় রয়েছে ওনার নাম, এখন উনি ইররেলিভেন্ট হয়ে গেছেন। ওই লর্ডসে জামা খুলে ওড়ানোর এই ছবি বেঁচে এখন যতদিন চালাতে পারবেন, পরিবারের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারবেন, সেটাই ওনার লক্ষ্য। এই সমস্ত কথার কোনো গুরুত্ব নেই। একদিকে ভারতের শহীদরা হবে
হুম, ভারতের সাধারণ মানুষকে ধর্ম দেখে তাদের নির্বিচারে হত্যা করা হবে, স্ত্রী হুম, কন্যার সামনে তাদের বাবা বা তাদের স্বামীকে চূড়ান্ত অপমান করে হত্যা করবে সন্ত্রাসবাদীরা, আর সেখানে সৌরভ গাঙ্গুলি যদি সেই হুম, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা বলে, তো হুম, এরপর যদি দুষ্ট লোকেরা বলে যে সৌরভ গাঙ্গুলিও ডিপ স্টেটের টাকা পয়সা পায়, হুম, আমি মর্মাহত হলেও বিশ্বাস করতে না চাইলেও হুম, মানুষও বিশ্বাস করবে, আর কি বলা যেতে পারে। এই সমস্ত লোককে যতটা অগ্রাহ্য করা যায় হুম, ততটাই করা ভালো। আমরা মনে মনে এদের ঘৃণাই করতে পারি, আমিও ঘৃণা করছি। হুম। দীপাঞ্জন দা, একটা প্রশ্ন করার মানে ইচ্ছে আমি সংবরণ করতে পারছি না, যে এই যাদের কথা আপনি মানে এক্ষুনি বলছিলেন, যে ভদ্রলোকের কথা, যে পেহেলগাঁও হামলার সময় বিএসএফ সিআইএসএফ কি করছিল সেটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, এবং ঠিক তারপরেই খবর এলো যে এই 3 জঙ্গি নিকেশ হয়ে গিয়েছে। ঠিক সেই রকম ভাবেই আরেকটা ঘটনা, যেটা 26 জনকে হত্যা করেছিল, তাদেরকে কলমা পড়তে বলেছিল, অথচ আজকে তারা যখন নিকেশ হলো, তারা অপারেশন মহাদেব এই অপারেশনের আন্ডারে নিকেশ হলো। কি অদ্ভুত সমাপতন না দুটো বিষয়! না, আমি ঠিক বুঝতে পারলাম না প্রশ্নটা, কারণ বিএসএফ সিআইএসএফ এর কথা যদি বলে থাকেন, আমি জানি না বলেছেন কিনা, অত মজার নেশায় বলে থাকতে পারে অনেকে, হুম, কিন্তু আহ, এই যে ঘটনাটা ঘটেছে ওখানে ওখানে বিএসএফ সিআরপিএফ এর সিআইএসএফ এর কোনো রোল নেই। হুম, এবং যে ঘটনাটা ঘটেছে, আমি বললাম তো, এটাকে পোয়েটিক জাস্টিস বলে, যে হুম, আমি আমার মানসিক সন্তুলন বা মানসিক স্থিতাবস্থা হারিয়ে মদের নেশায় আমি কিছুই বলবো, হুম, তারপরেই ভারত সরকার যখন বলছে যে হাসিম মুসা মারা গেছে, এটা একটা হুম, সপাটে থাপ্পড় পড়েছে। শুধু এই মদমাতালটি নয়, হুম, ভারতবর্ষে বিভিন্ন ডিপ স্টেট রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। হুম, কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আমার কাছে আছে, তোমরা চাইলে আমি তোমাদের পাঠিয়ে দেব। হুম, পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের সাংসদ, মেম্বার পার্লামেন্ট এখনো, হুম, এবং উনি একসময় শাহবাজ শরীফের মন্ত্রীও ছিলেন সরকারে, সেই হুম, শাহাদুদ্দিন, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে হুম, আমরা কাশ্মীরকে স্বাধীন করবই, 370 ধারা আবার ফিরিয়ে আনবই, হুম, এবং তার জন্য আমাদের, উনি বলেছেন সেই ভিডিওতে, তার জন্য ভারতে আমাদের অনেক সিম্প্যাথাইজার রয়েছে। এবং উনি 3টি নাম নিয়েছিলেন, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু ভিডিওটা সত্যি রয়েছে। উনি হুম, অরুন্ধতী রায়ের নাম নিয়েছেন, হুম, অরবিন্দ কেজরিওয়ালের নাম নিয়েছেন, এবং বাংলার মহীয়সী মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক মুখ্যমন্ত্রী, হুম, সাহিত্যিক, কবি, অনেক কিছু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নিয়ে বলেছেন। হুম, তখন এইরকম সিম্প্যাথাইজার যদি থাকে, তো হুম, ভারতকে নিশ্চয়ই রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে। আর এরা বিভিন্ন রকম প্রশ্ন তুলবেই, সেটাই তাদের কাজ। এদেরই হুম, আমাদের টেকনিক্যাল ভাষায় বলা হয় ডিপ স্টেট, হুম, বা ফিফথ কলাম যেটাকে আমরা বলি। বিদেশি রাষ্ট্রের টাকা বা বিভিন্ন সুবিধা নিয়ে তারা রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রীয় সুরক্ষার বিরুদ্ধে কাজ করে, রাষ্ট্রের বদনাম করে। হুম। এই এই বিষয়টা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে বারবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনকে কিন্তু সংঘর্ষ বিরতির প্রসঙ্গ তুলেছেন, এবং বলছেন যে মানুষ উজ্জীবিত হয়েছিল, সবাই চাইছিল পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হোক, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সংঘর্ষ বিরতি। কখনো শুনেছেন যে 90 রান হওয়ার পর কেউ খেলবো না বলে সরে যাচ্ছে? কি বলবেন এই বিষয়ে? দেখো, এই সমস্ত ব্যাপারকে আমরা গুরুত্ব এই জন্য দেই না। আমেরিকার অর্থনীতি বা বিদেশ নীতি নিয়ে যদি দীপাঞ্জন চক্রবর্তী সে হুম, ব্যক্তি হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে, সেটা যতটা হাস্যকর হবে, এই হুম, সমস্ত লোকজন যাদের নাম বললে তাদের নাম আমার উচ্চারণ করতে আমার একটু অস্বস্তি হয়, একটু অল্প স্বল্প ঘৃণাবোধ হয়। হুম, তারা যখন ভারত সরকার কি করবে বা কি করবে না সেটা বলতে চেয়েছে, হুম, তখন এই কোট আনকোট আমাকে বলতে বাধ্য হচ্ছি, এরা ইডিয়েট। হুম, কারণ ইডিয়েট না হলে এদের বোঝা উচিত যে একটা সরাসরি যুদ্ধ হুম, এবং সন্ত্রাসবাদ দমনের একটা প্রচেষ্টা, যেটাকে আমরা কাউন্টার টেরোরিস্ট অ্যাটাক বলি, হুম, যেখানে খুব সুস্পষ্টভাবে পাকিস্তানের 7টি-8টি সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হুম, এই যে লোকগুলো, যাদের আমরা পাকিস্তানের ডিপ স্টেট বলছি, যারা রাজনীতির জন্য নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখার জন্য ভারত হুম, সরকারের হয়ে, ভারতবর্ষের হয়ে রাষ্ট্রীয় সুরক্ষার বিরুদ্ধে কথা বলছে, হুম, সংবিধানের শপথ নিয়ে, এই হুম, সমস্ত লোকগুলো কিন্তু কেউ একটা অভিযোগ করতে পারেনি যে এই যে ভারতে যে অপারেশন সিঁদুরের যে প্রথম ভাগ, হুম, অপারেশন সিঁদুর চলছে, চলবে,
যতক্ষণ পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে এই সমস্ত নাটক করবে। এই অপারেশন সিঁদুরের প্রথম ভাগে পাকিস্তানে একজনও শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়, এমনকি বিরিয়ানি প্রস্তুতকারী কেউ মারা গেছেন। একটা প্রশ্ন তুলতে পারেননি, পাকিস্তান তুলতে পারছে না। যারা মারা গেছে 100-র উপর লোক, সবাই কিন্তু সরাসরি জৈশ এ মোহাম্মদ অথবা লস্কর এ তৈয়বার সঙ্গে জড়িত। কিন্তু যদি, এবং সেটা ভারত কিন্তু খুব সংযমের সঙ্গে, খুব প্রেসিশন অ্যাটাক শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে। কিন্তু যদি যুদ্ধ পরিস্থিতি হয়, সেখানে কোলাটেরাল ড্যামেজ, সাধারণ সিভিলিয়ানদের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, যেটাকে আমরা কোলাটেরাল ড্যামেজ বলি। তো সেটা কিন্তু ভারত করেনি, ভারত সেটা সংযম দেখিয়েছে। ভারত কিন্তু যদি এই মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীর যেরকম ভাবে এরা উস্কাচ্ছে, পাক অকুপাইড কাশ্মীরকে ভারত যদি অধিকার করে নেয় গিয়ে ভারতীয় সেনা ঢুকে, তাহলে কিন্তু এই লোকগুলি সবার আগে চিৎকার করবে। কারণ এরা ডিপ স্টেট, এরা পাকিস্তানের টাকায়, আমেরিকার টাকায়, চীনের টাকায় এদের সংসার চলে, এদের দলগুলো চলে। সেই জন্য ভারত সরকার সংযম দেখিয়েছে এবং বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে, সারা বিশ্বকে ভারত সরকার বুঝিয়ে দিয়েছে যে এর পরবর্তী পদক্ষেপ আর একটি ঘটনা যদি হয়, সেটা অ্যাক্ট অফ টেরর থাকবে না, সেটা কিন্তু অ্যাকশন এগেনস্ট ওয়ার হবে। ভারত যুদ্ধ ঘোষণা করবে। পাকিস্তানের ক্ষমতা থাকলে পাকিস্তান ভারতবর্ষের মাটিতে পাক অধিকৃত কাশ্মীর থেকে আরো একবার সন্ত্রাসবাদী এক্সপোর্ট করে দেখুক, ভারতের মাটিতে রক্ত ঝরাক, তখন পাকিস্তান বুঝতে পারবে। এবং পাকিস্তানের দালাল যেগুলো ভারতবর্ষে বসে আছে বিভিন্ন সাংবিধানিক পদে, রাজনৈতিক দলের মাথা হয়ে, তারাও বুঝে যাবে ভারত সরকারের শক্তি কতটা, ভারতের জনগণের শক্তি কতটা, সেটা খুব সহজে বুঝে যাবে। এদের উস্কানিতে, এদের এইসব প্ররোচনায় ফাঁদে পা দেওয়ার কোনো ইচ্ছা ভারত সরকারের নেই, ভারত সরকারদের গুরুত্বই দেয় না। একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জনদা, যে আমরা বারবার দেখেছি জয়শঙ্করজি যখনই কথা বলেছেন সেখানে আমেরিকা কি বলছে বা ডোনাল্ড ট্রাম্পের কি বক্তব্য, সেটাকে তিনি সযত্নে এড়িয়ে গিয়ে আমাদের দেশ কি ভাবছে সে বিষয়টাকেই সকলের সামনে তুলে ধরেছেন। সেখানে দাঁড়িয়ে এই ভদ্রলোক, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আমেরিকার রাষ্ট্রপতি নাকি আমাদের দেশের হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে মার্কিন প্রেসিডেন্টের সামনে দাঁড়ালেই নাকি তার উচ্চতা 5 ফুট হয়ে যায় আর 56 ইঞ্চির ছাদটি 36 ইঞ্চি হয়ে যায়। এটা যে সরাসরি আক্রমণ করা আমাদের মানে রাষ্ট্রীয় পরিকাঠামোকে। তুমি যে মানুষটির নাম বলছো, আমি আবার বলছি, যদি উনি রাত্রেবেলা বলে থাকেন, অবশ্য আজকাল দিনের বেলাতেও বলছে, রাত্রেবেলা যদি বলে থাকেন তাহলে কিছুটা মাফ করে দেওয়া যেতে পারে, কারণ অনেকে ওই তরল পদার্থের নেশায় অনেক কথা বলে থাকে। আজকাল উনি দিনের বেলাতেও বলছেন, হয়তো দিনের বেলাতেও সেবন করেন, আমি জানি না, এটা ব্যক্তিগত ব্যাপার। এটা বুঝে নেওয়া উচিত যে জয়শঙ্করজি যেটা বলেছেন, একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত, উনি কিন্তু জয়শঙ্করজি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির একজন টপার ছিলেন, সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে, এবং ওনার একাডেমিক ক্যারিয়ার ব্রিলিয়েন্ট। উনি আইএফএস অফিসার। উনি কিন্তু ঝাড়খণ্ডের কোনো জালি ডিগ্রি নিয়ে ওই নিজেকে উকিল বলে চিৎকারচেঁচামেচি করেন না, যাতে বিচারপতিরা বলেন যে আপনাকে আর সহ্য করা যায় না, এবং বিচারপতি ওই মামলা থেকে নিজেকে উইথড্র করে নেন, যে এরকম অসভ্য আইনজীবীর সঙ্গে আমি কাজ করব না। একজন বিচারপতি কলকাতা হাইকোর্টে, এই রিসেন্টলি জাস্ট কিছুদিন আগে ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। জয়শঙ্করজি যেটা বলেছেন সেটা স্বাভাবিক, কারণ ভারতবর্ষ অন্য রাষ্ট্র কে কি বলছে না বলছে তাতে কিচ্ছু আসে যায় না। ভারতের জনগণ কি বলছে এবং ওনার দায়বদ্ধতা ভারতের সংসদের উপর, ভারতের কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটের উপর, ভারতের জনগণের উপর, ভারতের সংবিধানের উপর। ওনার দায়বদ্ধতা ডোনাল্ড ট্রাম্পের উপর নয়। এবং ডোনাল্ড ট্রাম্প যে আগা পাঁচতলা একজন জোকার, বাগাড়ম্বর করতেই ভালোবাসেন, সেটা তো আমেরিকার জনগণ কেন, সারা পৃথিবীর জনগণ বুঝছে। আমি এটা বলতে পারি খুব ভদ্রভাবে, হয় ডোনাল্ড ট্রাম্প, এই বাংলার যে লোকটির কথা বলছো কি সব মদমাতাল লোকজন, হয় ডোনাল্ড ট্রাম্প ওদের ভারতীয় আমেরিকার সংস্করণ, অথবা এই লোকটি ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বা বাংলার সংস্করণ। এছাড়া তো আর কিছু বলা যায় না। এসব লোকের প্রশ্নের উত্তর যুক্তি সহ দেওয়া যায় না। এদের ঘৃণা করতে হয়, আমি ঘৃণাই করছি।